স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সকলে? হ্যাঁ স্যার। তাহলে মঙ্গলাচরণ করে আমরা ক্লাস শুরু করব। ওম বন্দে গুরুং শিবম সাম্বম দক্ষিণামূর্তিমব্যয়ম यद्वन्दनेन मन्दोऽपि विन्देत गुरुसमानतां वाक्यकारं वररुचिं भाष्यकारं पतञ्जलिं पाणिनिं सूत्रकारं च प्रणतोऽस्मि मुनित्रयम्। তাহলে আগের দিন আমরা নমস্বস্তি চতুর্থী হয়ে গেছিল, পঞ্চমী বিভক্তি আমরা পড়ছিলাম। সেখানে শেষ সূত্র পড়েছিলাম আখ্যাতোপযোগে। সূত্রের অর্থ ছিল নিয়মপূর্বক বিদ্যা স্বীকারে বক্তা কারক সংজ্ঞা সন অপাদান সংজ্ঞা ভবতি। নিয়মপূর্বক বিদ্যা স্বীকার কি আমরা জেনেছি। সেই নিয়মপূর্বক বিদ্যা গ্রহণ যদি গম্যমান হয়, তখন যিনি বক্তা, যার কাছ থেকে বিদ্যা গ্রহণ করছি, প্রবক্তা আচার্য, তার কারক সংজ্ঞা হয় আর উপাদান সংজ্ঞা হয়। সেই কারকে উপাদান কারকে, অনুক্ত উপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়। উদাহরণ দেখেছিলাম উপাধ্যায়াত অধীতে, আচার্যাত পঠতি। উপযোগে মানে উপযোগ শব্দের অর্থ বলেছিলাম নিয়মপূর্বক বিদ্যা গ্রহণ বা বিদ্যা স্বীকার। যদি উপযোগ মানে নিয়মপূর্বক বিদ্যা গ্রহণ গম্যমান না হয়, তাহলে কিন্তু উপাদান কারক আর সেই উপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয় না। যেমন নটস্য গাথাম শৃণোতি, এখানে নটের কাছ থেকে গাথা শুনছে। এখানে নিয়মপূর্বক বিদ্যা গ্রহণ গম্যমান হচ্ছে না বলে উপাদান সংজ্ঞা হয়নি, তার জন্য পঞ্চমী বিভক্তিও আসেনি। নটস্য এখানে সম্বন্ধ মাত্র বিবক্ষাতে ষষ্ঠী বিভক্তি হয়েছে। নট সম্বন্ধী গাথা শুনছে, এই হচ্ছে এই বাক্যের অর্থ। নটস্য গাথাম শৃণোতি। অতদূর আমাদের হয়েছিল, তাই তো? হ্যাঁ স্যার। এরপর আজ আমাদের সূত্র এসছে জনিকর্তুহু প্রকৃতিহি। জনিকর্তুহু প্রকৃতিহি উপাদান সংজ্ঞা বিধায়ক একটা অন্যতম সূত্র। জনিকর্তুহু প্রকৃতিহি, জনিকর্তুহু এটাও উপাদান সংজ্ঞা বিধায়ক সূত্র। এই জন্য 6 প্রকারের যে সূত্র আমরা পরিগণনা দেখেছি, তার মধ্যে জনিকর্তুহ প্রকৃতিহি এই সূত্রটি সংজ্ঞা সূত্র। এই সূত্রে জনিকর্তুহু প্রকৃতিহি এরকম দুটি পদ আছে, এই জন্য এটাকে, এই সূত্রকে দ্বিপদাত্মক সূত্র বলা হয়। দ্বিপদাত্মক। জনিকর্তুহু এখানে ষষ্ঠীর একবচন আছে, প্রকৃতিহি এখানে প্রথমার একবচন আছে। জনিকর্তুহু এখানে জনেহ কর্তা ইতি জনিকর্তা তস্য জনিকর্তুহু। জনেহ কর্তা মানে জনি, এখানে জনি ধাতুর কথা বলা হয়েছে। জায়তে এরকম আমরা শুনেছি তো, সেখানে হচ্ছে জন ধাতু আছে। হ্যাঁ, জন ধাতুরেই জায়তে এরকম রূপ হয়। সেই জন ধাতুর যেটা কর্তা, জন ধাতুর কর্তা, তার যেটা প্রকৃতি, প্রকৃতি মানে হচ্ছে এখানে উপাদান কারণ, ঠিক আছে, বা হেতু। ঠিক আছে, উপাদান কারণ অথবা হেতু। উপাদান কারণ কি, হেতু কি, হেতু কি সেটা আমরা সামান্যভাবে জানি। যেটা হচ্ছে কারণ, সেটাকে হেতু বলা হয়। ঠিক আছে, তো উপাদান কারণ একটা শব্দ আমি বলেছি, তার ব্যাখ্যা আমি পরে করছি। আগে সূত্রের অর্থটা বুঝে নিই। তাহলে জন ধাতুর যেটা কর্তা, তার যেটা প্রকৃতি মানে কারণ বা হেতু, ঠিক আছে, তার কি হবে, উপাদান সংজ্ঞা হবে। জন ধাতুর কর্তা মানে আমরা জানি যে জন ধাতুর কর্তা বলতে জন ধাতুর বাচ্য যে ব্যাপার, সেই ব্যাপারের যেটা আশ্রয়, সে হচ্ছে জন ধাতুর কর্তা। সেই কর্তার যেটা প্রকৃতি, তার উপাদান সংজ্ঞা, কারক সংজ্ঞা আর উপাদান সংজ্ঞা হয়। তো আগের মতোই এই সূত্রেতেও ধ্রুবম অপায়ে উপাদানম, এই সূত্র থেকে উপাদানম এই প্রথমান্ত পদের অনুবৃত্তি আসছে, আর কারকে এই সূত্রের অধিকার আসছে। কারকে এখানে যদিও সপ্তমী বিভক্তি আছে, কিন্তু এখানে সপ্তমী প্রথমার্থে, এই জন্য কারকে এর অর্থ হলো কারকম। জনিকর্তুহু বলতে আমরা বললাম যে জন ধাতুর যে ব্যাপার, সেই ব্যাপারের যেটা আশ্রয়, সেই হচ্ছে জনিকর্তা।
তো সেই রকম ভাবে জনিকর্তুহু এই পদটারই সাক্ষাৎ অর্থ বলা হয়েছে জায়মানস্য। জনিকর্তুহু মানে জন ধাতুর যে ব্যাপার, উৎপত্তি অনুকূল ব্যাপার, সেই উৎপত্তি অনুকূল ব্যাপারের যে আশ্রয় সে হচ্ছে জায়মান, যার জন্ম হচ্ছে, যে জাত হচ্ছে সেই তো জনিকর্তা। হুম, তো সেই জনিকর্তা মানে জায়মানস্য, জনিকর্তুহু মানে জায়মানস্য। প্রকৃতি মানে হচ্ছে হেতুহু, যেটা হেতু কারণ, তার কি হয় কারক সংজ্ঞা হয় আর অপাদান সংজ্ঞা হয়। এই জন্য সূত্রার্থতে লেখা আছে জায়মানস্য হেতুহু কারক সংজ্ঞা সন অপাদান সংজ্ঞা ভবতি। সূত্রের অর্থ বোঝা গেল, জায়মানস্য হেতুহু কারক সংজ্ঞা সন অপাদান সংজ্ঞা ভবতি। বোঝা গেছে? স্যার এটার বাংলাটা একটু বলে দেওয়া যাবে? হুম। হুম, জন ধাতুর যে কর্তা, জন ধাতুর কর্তা বলতে এখানে জন ধাতুর কর্তা মানে ঘটের কর্তা, গৃহের কর্তা এরকম নয়। জন ধাতুর কর্তা বলতে, জন ধাতুর কর্তা বলতে এখানে টেকনিক্যালি লিখতে গেলে জন ধাতু বাচ্য ব্যাপারাশ্রয়ের যেটা হেতু, সেটাই হচ্ছে জন ধাতু বাচ্য ব্যাপারের আশ্রয়ই হচ্ছে জনিকর্তা, মানে যিনি জায়মান, যার জন্ম হচ্ছে, যিনি জাত হচ্ছেন, তার যেটা হেতু, তার কারক সংজ্ঞা ও উপাদান সংজ্ঞা হয়। বোঝা গেছে এখন? হুম, বোঝা গেল কি? বোঝা গেছে কি না? হ্যাঁ স্যার, বোঝা গেছে। তাহলে এখন আমরা উদাহরণ দেখব। তো হ্যাঁ, এখানে একটা কথা বলার ছিল, যেটা আমি বললাম যে উপাদান কারণ। ঠিক আছে, উপাদান কারণ বলতে এই সূত্রতেই যে প্রকৃতি পদ আছে, সেই প্রকৃতি পদের অর্থ কি। তো কেউ কেউ বলেন যে এই প্রকৃতি পদের অর্থ হচ্ছে যেটা উপাদান কারণ। উপাদান কারণ মানে যে কারণ কার্যরূপে বিপরিণত হয় তাকে উপাদান কারণ বলে। হুম, আর নিমিত্ত কারণ বলতে, যেমন নিমিত্ত কারণ বলতে কারণই কার্যরূপে বিপরিণত হয় না, কিন্তু কার্য উৎপত্তিতে সহায়ক। ঠিক আছে, সেটা হচ্ছে নিমিত্ত কারণ। তো অনেকে এই সূত্রে যে প্রকৃতি পদ আছে, সেই প্রকৃতি পদের সামান্য অর্থ হচ্ছে কারণ। তো কেউ কেউ বলে যে এখানে কারণ বলতে শুধুমাত্র যেটা উপাদান কারণ সেটাকেই ধরতে হবে, কেউ কেউ বলে নিমিত্ত কারণ সেটাকেই শুধুমাত্র ধরতে হবে। তো এরকম কিছু নয়, নিমিত্ত কারণও ধরা যেতে পারে, উপাদান কারণও ধরা যেতে পারে। হুম, তো এই জন্যে সেরকম কোনো মানে অনেক অনেক উদাহরণ আছে, যে যে সকল উদাহরণের উপপত্তি হবে না, তার জন্য এই সূত্রের প্রকৃতি পদের সাধারণভাবে অর্থ আমাদেরকে হেতু বা কারণ ধরতে হবে।
এই জন্য আমি সূত্রের অর্থতে হেতু অথবা কারণই লিখেছি। তো উপাদান কারণ বললাম কি, যেটা কারণই কার্যরূপে বিপরিণত হয়ে যায়, যেমন মৃত্তিকা ঘট রূপে বিপরিণত হয়ে যায়। তো এখানে মৃত্তিকা হচ্ছে উপাদান কারণ, ঠিক আছে। যে কারণ কার্যরূপে বিপরিণত হয় তাকে উপাদান কারণ বলে। তাহলে মৃত্তিকা যেমন ঘট রূপে বিপরিণত হয়ে যায়, সুবর্ণ যেমন কুণ্ডল রূপে বিপরিণত হয়। তো এই জন্য সুবর্ণ অথবা মৃত্তিকা কুণ্ডলের প্রতি অথবা ঘটের প্রতি কি হবে, উপাদান কারণ হবে। নিমিত্ত কারণ কি, যেমন হচ্ছে ঘট তৈরি করার সময় অনেক কিছু দ্রব্যের আমাদের প্রয়োজন হয়, দণ্ড, চক্র ইত্যাদি। প্রাচীনকালে যখন ঘট তৈরি করা হতো তখন চক্রের উপরে মাটি রেখে, যে ঘোরাতে হবে তো তো সেই চক্রের উপর মাটি রাখতো, আর চক্রতে একটা ফুটো থাকতো, সেখানে একটা লাঠি দিয়ে পরে সেটাকে ঘোরাতো, ঠিক আছে। তারপরে সেখানে মাটি রেখে দিয়ে সেখান থেকে ঘট তৈরি হতো। তো এরকম ভাবে প্রসেস ছিল। তো এই জন্যে ঘটের প্রতি চক্র সেটাও কারণ, দণ্ড সেটাও কারণ, ঠিক আছে। তো এরকম, আর কুমোর নিজেও কারণ। তো এটা হচ্ছে নিমিত্ত কারণ। হুম। তো এই কারণও ধরা যেতে পারে, এরকমও কিছু কিছু মত আছে, কিছু কিছু প্রয়োগ আছে যাদের জন্য এরকম ধরতে হবে। তো এখানে আমরা প্রথম উদাহরণ দেখছি, ব্রহ্মণঃ প্রজাঃ প্রজায়ন্তে। ব্রহ্মণঃ প্রজাঃ প্রজায়ন্তে। তো এখানে কি বলা হচ্ছে, যে ব্রহ্মণঃ প্রজাঃ প্রজায়ন্তে। এখানে প্রজায়ন্তে, জায়মানকে প্রজা, প্রজার উৎপত্তি হচ্ছে। তো প্রজা কোথা থেকে, প্রজা মানে হচ্ছে রাজার প্রজা এরকম ওই প্রজা নয়, প্রজা মানে সমস্ত জনগণ। এখানে সেই প্রজা মানে পুত্র সম, তার উৎপত্তি কোথা থেকে হচ্ছে, ব্রহ্ম থেকে। তার জন্য ব্রহ্মণঃ প্রজাঃ প্রজায়ন্তে। তো এখানে ব্রহ্মণঃ প্রজাঃ প্রজায়ন্তে, জায়মানকে প্রজা, তার যেটা হেতু কি, সেটা হচ্ছে ব্রহ্ম। তো এই জন্য ব্রহ্মের হচ্ছে এখানে কারক সংজ্ঞা আর অপাদান সংজ্ঞা হয়েছে, এই জন্য সেখান থেকে পঞ্চমী হয়েছে ব্রহ্মণঃ প্রজাঃ প্রজায়ন্তে। এখন যে বললাম যে হেতু, হেতু বলতে এখানে উপাদান কারণ। উপাদান কারণ মানে যে কারণ কার্যরূপে বিপরিণত হয়ে যায়। তো একটা বেদান্তে একটা দর্শন আছে আমাদের, সেই দার্শনিকদের মতে হচ্ছে ব্রহ্মই প্রজারূপে বিপরিণত হয়ে যায়। তো সেই জন্য হচ্ছে এখানে ব্রহ্ম হচ্ছে প্রজার উপাদান কারণ। আবার কেউ কেউ মনে করে যে ব্রহ্ম হচ্ছে প্রজার নিমিত্ত কারণ, একটা দর্শন মানে। তো সাংখ্য যোগ যারা, তারা হচ্ছে কি মানে, যে উপাদান কারণ। আর যারা বেদান্তি তারা কি মনে করে, নিমিত্ত কারণ। হ্যাঁ, তো দুই অর্থই এখানে ধরা যেতে পারে, ব্রহ্মণঃ প্রজাঃ প্রজায়ন্তে, ঠিক আছে। দ্বিতীয় উদাহরণ আছে, গোময়াৎ বৃশ্চিকাঃ জায়ন্তে। গোময় মানে হচ্ছে গোবর, সেখান থেকে বৃশ্চিকাঃ জায়ন্তে। তো এখানেও হচ্ছে গোময় মানে গোবর, সেখান থেকে বৃশ্চিকাঃ জায়ন্তে। এখানেও জনিকর্তা হচ্ছে কি বৃশ্চিক, তার যেটা হেতু গোময়, সেখানে তার পঞ্চমী, সেখানে তার অপাদান সংজ্ঞা হয়েছে, আর অপাদানে পঞ্চমী বিভক্তি হয়েছে, গোময়াৎ বৃশ্চিকাঃ জায়ন্তে। তো এখানেও এই ক্ষেত্রেও সেরকম, গোময় থেকেই, গোময়ই হচ্ছে বৃশ্চিক রূপে বিপরিণত হয়ে যায়। হ্যাঁ, আর স্যার এখানে বৃশ্চিক মানে কিছু বিছা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তাহলে গোময়ই হচ্ছে বৃশ্চিক রূপে বিপরিণত হয়ে যায়। আবার
গোময় থেকে হয় নিমিত্ত কারণ হিসাবেও ধরা যেতে পারে। হুম, ঠিক তেমনি মৃত্তিকায়াহ ঘটঃ জায়তে। এখানে জায়মান হচ্ছে ঘটঃ, ঘট, তার যেটা হেতু নিমিত্ত প্রকৃতি সেটা হচ্ছে মৃত্তিকা, এই জন্য মৃত্তিকার উপাদান সংজ্ঞা হচ্ছে উপাদানে পঞ্চমী বিভক্তি হয়েছে, মৃত্তিকায়া ঘটঃ জায়তে। ঠিক তেমনি তন্তুভ্যঃ পটঃ জায়তে, তন্তু থেকে পট বস্ত্রের উৎপত্তি, তাই এখানে জায়মান কি পট, তার প্রকৃতি কি তন্তু সুতা, তার জন্য সেখানে তার কি হয়েছে উপাদান সংজ্ঞা হয়েছে, আর উপাদানে পঞ্চমী পঞ্চমী বিভক্তি হয়েছে, তন্তুভ্য পটঃ জায়তে। ঠিক আছে, এই হচ্ছে উপাদান সংজ্ঞা আর পঞ্চমী বিভক্তি। বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার। হুম। এরপরের সূত্র আসছে ভুবঃ প্রভবঃ, ভুবঃ প্রভবঃ। ভুবঃ প্রভবঃ, এটাও আগের সূত্রের মতোই সংজ্ঞা সূত্র, উপাদান সংজ্ঞা বিধান হচ্ছে এই সূত্র দুটি পদ আছে ভুবঃ প্রভবঃ। ভুবঃ এখানে ষষ্ঠীর এক বচন আছে, প্রভবঃ প্রথমার এক বচন। ধ্রুবম অপায়ে অপাদানম, এই সূত্র থেকে অপাদানমের অনুবৃত্তি আসছে, কারকে এর অধিকার আসছে। এখানেও ভুবঃ মানে ভূ কর্তুহু, ভুবঃ মানে ভূ কর্তুহু মানে হচ্ছে এই সূত্রে জনি কর্তু প্রকৃতি, এই সূত্র থেকে কর্তুহু এটার অনুবৃত্তি হয়ে আসছে। তারপরে ভুবঃ কর্তুহু মানে ভুবঃ বলতে এখানে ভূ ধাতুর কথা বলা হয়েছে, ভূ ধাতুর যেটা কর্তা, ভূ ধাতুর কর্তা মানে এখানে দণ্ডে ঘটের কর্তা এরকম কর্তা নয়, ভূ ধাতুর কর্তা মানে হচ্ছে ভূ ধাতু বাচ্য ব্যাপারাশ্রয়। ঠিক আছে, ভূ ধাতুর যে অর্থ ব্যাপার, সেই ব্যাপারের যেটা আশ্রয় সেটা হচ্ছে ভূকর্তা। প্রভবঃ এই শব্দের অর্থ হচ্ছে প্রথম প্রকাশ স্থানম, প্রথম প্রকাশ স্থানম। তাহলে ভূ ধাতু মানে ভূ ধাতোঃ ইহ, ভূ ধাতু ভুবঃ কর্তুঃ মানে ভূ ধাতোঃ কর্তুঃ মানে ভূ ধাতুবাচ্য ব্যাপারাশ্রয়স্য। প্রভবঃ মানে ইয়ৎ প্রথমম প্রকাশ স্থানম তৎ কারক সংজ্ঞম সৎ উপাদান সংজ্ঞম ভবতি। এই সূত্রের অর্থ ভূ ধাতোঃ ইহ কর্তা মানে এখানেও কিন্তু সেরকম অর্থ বুঝতে হবে, ভূ ধাতোঃ ইহ কর্তা মানে কি ভূ ধাতুর বাচ্য ব্যাপারাশ্রয়। ভূ ধাতুর বাচ্য যে ব্যাপার, সেই ব্যাপারের যেটা আশ্রয়, তার তার যেটা প্রথম প্রকাশ স্থল বা প্রথম প্রকাশ স্থান, তার কি হবে কারক সংজ্ঞা আর উপাদান সংজ্ঞা হবে। বাংলা অর্থ লিখতে হবে কি? ভালো তো। হুম।
হুম, ভূধাতুবাচ্য ব্যাপারাশ্রয়ের যেটা প্রথম প্রকাশ স্থান, প্রথম যেখানে দেখা গিয়েছে। হুম, উৎপত্তি কিন্তু এখানে নয়, কি বলেছে, প্রথম প্রকাশ স্থান, তার কারক সংজ্ঞা, যেটা প্রথম প্রকাশ স্থান তারই কারক সংজ্ঞা আর উপাদান সংজ্ঞা হবে। হুম, যেমন উদাহরণ বলা হচ্ছে হিমবতঃ গঙ্গা প্রভবতী। ঠিক আছে, প্রথম বাক্য কি আছে, হিমবতঃ গঙ্গা প্রভবতী। এখানে হিমবতঃ গঙ্গা প্রভবতী এই বাক্যতে প্রভবতী এখানে প্রপূর্বক ভূ ধাতু আছে। ঠিক আছে, প্রপূর্বক ভূ ধাতু আছে। সেই ভূ ধাতুর কর্তাকে এখানে, ভূ ধাতুর ব্যাপার, ভূ ধাতু বাচ্য ব্যাপার হচ্ছে কি উৎপত্তি, ভূ ধাতুর অর্থ হচ্ছে কি উৎপত্তি অনুকূল ব্যাপার। ভবতি মানে কি উৎপদ্যতে। ঠিক আছে, ভবতি মানে উৎপদ্যতে। তাহলে ভূ ধাতুর যেটা কর্তা মানে কি বলা হয়েছিল, ভূ ধাতু বাচ্য ব্যাপারের যেটা আশ্রয়। তাহলে ভূ ধাতুর ব্যাপার কি উৎপত্তি অনুকূল ব্যাপার, সেই ব্যাপারের আশ্রয় কে এখানে গঙ্গা। গঙ্গা। গঙ্গা, ঠিক আছে। তাহলে ভূধাতু ব্যাপারে, ভূধাতু বাচ্য ব্যাপারের আশ্রয় হচ্ছে গঙ্গা। তার যেটা প্রথম প্রকাশ স্থান, কোথায় প্রথম প্রকাশিত হয়েছে, হিমালয়ে। হিমবত। হ্যাঁ, হিমালয়। হিমালয়, সেই জন্য হিমবৎ, হিমালয়ের উপাদান কারক সংজ্ঞা আর উপাদান সংজ্ঞা হয়েছে, আর সেখান থেকে পঞ্চমী এসছে। হিমবৎ শব্দ মরুদ শব্দের মতো রূপ হয়, পঞ্চমীর এক বচনে হিমবতঃ। হিমবতঃ গঙ্গা প্রভবতী, মানে হিমালয়ে হচ্ছে গঙ্গার প্রথম প্রকাশ স্থান। উৎপত্তি কোথায় হয়েছে, বিষ্ণুর পা থেকে, তাই তো। হ্যাঁ স্যার। তো উৎপত্তি সেখানে হয়েছে। ঠিক আছে, যদি জায়তে বলা হয় তাহলে কি বলতে হবে, গঙ্গা জায়তে, তাহলে কি বলতে হবে, তাহলে স্যার তখন হচ্ছে উৎপত্তি ব্যাপার হয়ে যাবে। তখন, তখন এখানে উপাদান কার হবে, সে তখন অপাদান ওখানে কোথা থেকে উৎপত্তি হয়েছে, হিমালয় থেকে, সরি বিষ্ণুর পা থেকে। তার জন্য কি বলা হয়, বিষ্ণুপদী বলা হয় তো গঙ্গাকে। হ্যাঁ স্যার। তো তখন হচ্ছে সেখানে কিন্তু বিষ্ণুপাদ স্যার শব্দ। ওই গঙ্গা, স্যার ওই গঙ্গাটায় কি ওই গোমুখে এসে প্রথম যেটা হয়েছে আশ্রয়? হ্যাঁ হ্যাঁ, প্রথমে তো গঙ্গার উৎপত্তি বিষ্ণুর পায়ের থেকে, তারপরে সেখান থেকে ব্রহ্মার কমণ্ডলুতে, সেখান থেকে ভগবান শঙ্করের মাথায়, সেখান থেকে পৃথিবীতে প্রথম, যখন গঙ্গা সাক্ষাৎ পৃথিবীতে যদি চলে আসে তাহলে তার প্রবাহ সহ্য করতে পারবে না পৃথিবী, সেই জন্য মহাদেবের জটায় এসে, সেই জটা থেকে পৃথিবীতে যদি প্রথম প্রকাশ স্থল বলতে হয় তাহলে সেটা হচ্ছে গোমুখ, মানে হিমালয়। বোঝা গেল? হ্যাঁ স্যার। এই জন্য প্রথম প্রকাশ স্থল হচ্ছে হিমালয়, তার উপাদান সংজ্ঞা হয়েছে, উপাদানে পঞ্চমী, পঞ্চমী বিভক্তি হয়েছে। ঠিক তেমনি সোমলতা, সেও হচ্ছে তার উৎপত্তি সে স্বর্গে, কিন্তু পৃথিবীতে মধ্যে হিমালয়ে প্রথম উৎপত্তি হয়, মানে সৃষ্টি হয়, প্রথম পাওয়া যায়।
এই জন্য হিমালয়াত সোমহ প্রভবতী। এই সমূহ মানে সোমলতা, যেটা মানে সেই সোমরস। হ্যাঁ হ্যাঁ, এরকম আরো অন্যান্য উদাহরণও হবে। প্রথম প্রকাশস্থল যেটা, এরকম উদাহরণ নিজে কারো ভাবতে হবে। পরের সূত্র দেখছি। তাহলে এই সূত্রের সবকিছু বোঝা গেছে তো সকলের? সূত্রের অর্থ, উদাহরণ, সমন্বয় স্পষ্ট হয়েছে? হ্যাঁ স্যার। হুম। সকলে কোনো না কোনো কাব্যগ্রন্থ বা গদ্য কাব্য, ছোট গল্প পড়ছেন কি? স্যার আপনি যেটা দিয়েছিলেন একটা দুটো পেয়েছে, একটাও পারিনি স্যার। ওটা একটু অত্যন্ত কঠিন কঠিন। লাগছে, ওটা বুঝতে অত্যন্ত পারছি। কঠিন, আমি দেখলাম কাব্যগ্রন্থটা একটু। আমি 3-4 বার পড়েছি, তাও মানে মানে অসুবিধা হচ্ছে। হুম, তার জন্য অন্য কোনো ছোট স্যার গল্প, কিছু ছোট গল্প, হ্যাঁ স্যার ছোট গল্প আমার কাছে নেই, বা কিছু থাকলে দিন না, প্র্যাকটিস করতাম। মানে এখানে সবকিছু একসঙ্গে পাওয়া যাবে। ছোট গল্প মানে এখানে যেমন ছিল শুধুমাত্র এই সূত্রগুলো অভ্যাস করার জন্যই কিছু কিছু ছিল, কিন্তু হ্যাঁ অন্য ছিল, কোনো, কিছু কিছু পেয়েছি। হ্যাঁ কিন্তু অন্যান্য বিষয়ে অন্যান্য জায়গাতে যেখানে গল্প আছে সেখানে সবকিছু একসঙ্গে আছে। সপ্তমীরও একসঙ্গেই পাওয়া যাবে, সবকিছু একসঙ্গে। তাহলে মানে শুধুমাত্র তৃতীয়া বিভক্তি অভ্যাস করার জন্য বা চতুর্থী বিভক্তি অভ্যাস করার জন্য সেরকম কিছু নেই। কিছু নেই বলতে গল্প সেরকম নেই আমার কাছে আর কি। নেই বলতে আছে, মানে আমার কাছে নেই আর কি। আচ্ছা, উম, এমনি গল্প মানে স্যার থাকলে, প্রথমা থেকে সপ্তমী অবধি পুরো মানে টোটালটাই থাকবে আর কি ওখানে। হ্যাঁ টোটালি পুরোটাই থাকবে। তো অনেকটা এখন পড়া হয়ে গেছে, এখন দ্বিতীয় বিভক্তি পড়া হয়ে গেলে আরো ভালো করে বোঝা যাবে, কারণ এই সকল বিভক্তির প্রয়োগ অনেক বেশি হয় তো। তাহলে আচ্ছা, আমার কাছে সহজ গল্প আছে, ছোট ছোট গল্প আছে। চন্দ্রমামা বলে একটা বই বেরোয়, মানে ম্যাগাজিন টাইপের আর কি। ওখানে অনেক ছোট এরকম ছোট ছোট গল্প থাকে, সেটা আরো অনেক সহজ। এই সকল প্রয়োগের জন্য বিশেষভাবে সংস্থান থেকে কিছু কিছু ওদের যে কোর্স হয় আর কি, সংস্থানের সংস্কৃত ভারতীর ইত্যাদি বইয়ে পাওয়া যাবে। সংস্কৃত ভারতী না স্যার? হুম, সংস্কৃত ভারতীর ওদের যে অনেক কিছু আছে না কোর্স, প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায় এরকম ভাবে। হুম হুম হুম, যে সুলগা শুভগা এরকম যে আছে কয়েকটা পাঠ, হুম, হুম, ওইখান থেকে স্যার এগুলো। ওইখানে পাওয়া যেতে পারে, হ্যাঁ। যে কেউ যদি সংস্কৃত ভারতীর এরকম জানাশোনা আছে, তাহলে তাকে জিজ্ঞেস করতে পারেন যে প্রথমা বিভক্তি দ্বিতীয় বিভক্তি কারক নিয়ে আমি অভ্যাস করব, কোনো অভ্যাস পুস্তিকা আছে কিনা। ঠিক আছে স্যার। হুম, হুম। তাহলে এখন সূত্র আছে, অন্যারাদিতরার্থে দিক্ছব্দান চূত্রপদা জাহি যুক্তে। কি সূত্র আছে? অন্যারাদিতরার্থে দিক্ছব্দান চূত্রপদা জাহি যুক্তে। আমি সূত্রগুলো মুখস্থ করতে বলেছিলাম, আর সেই একটা অ্যাপ দেখিয়েছিলাম বা ইউটিউবে কোনো লিংক দিয়েছিলাম কি সূত্র কিরকম ভাবে না আবৃত্তি স্যার, করতে হয়? না না না। দিইনি, দিয়েছিলাম মনে হচ্ছে। না স্যার। ঠিক আছে, আমি এখানে কিন্তু স্পেসিফিক সূত্র নেই, মানে সমস্ত প্রথম পাদ দ্বিতীয় পাদ এরকম ভাবে আছে।
যদি এক একটা সূত্র চাই তাহলে হচ্ছে যে সূত্রটা আমার আবৃত্তি করতে ইচ্ছা করছে, অষ্টাধ্যায়ী.com বলে একটা ওয়েবসাইট আছে, জানা আছে কি সকলের? হ্যাঁ স্যার, যখন সেই প্রথমে করতাম মানে বেসিকটা তখন জেনে স্যার বলেছে। হ্যাঁ, তো সেই অষ্টাধ্যায়ী.com-এ কিন্তু, আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি আজ। দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ স্যার। এই যে এখানে অষ্টাধ্যায়ী.com এরকম লিখলেও এখানে আসবে। অষ্টাধ্যায়ী.com, এই যে এটা সূত্রপাঠ। এখানে এসে ধরুন আমি এটা ক্লিক করলাম, হ্যাঁ, এই যে এখানে বৃদ্ধির আদৈ সূত্র পড়া হয়েছে, এখানে ক্লিক করলে শুনতে পেলেন কি সকলে? হ্যাঁ স্যার। এই যেটা হচ্ছে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। হুম, এই এখানে ধরুন তো এই সূত্রটা আমাকে মুখস্থ করতে হবে। তো প্রথমে হচ্ছে এরকম সূত্রটার দিকে তাকিয়ে থেকে যখন বলছে সেটা শুনে শুনে চোখটা মিলিয়ে যান। এরকম 2-3 বার করার পরে অটোমেটিক সূত্রটা মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, এরকম করে সূত্রগুলো মুখস্থ করবেন। তার জন্য বলেছিলাম যে সূত্রগুলো পড়ানো হচ্ছে সেই সূত্রগুলোর লিস্ট, সূত্রের অর্থ আলাদা করে একটা খাতাতে লিস্ট করে নিতে। তারপরে মোবাইলটা নিয়ে অষ্টাধ্যায়ী.com খুলবেন আর সূত্রগুলো এরকম ভাবে আবৃত্তি করে যাবেন শুনে শুনে। তারপরে সূত্রটা মনে রাখলে অর্থটাও আস্তে আস্তে মনে হবে। হুম হুম তো সূত্র আসছে কি, অন্যারাদিতরর্তে দিক্ছব্দান চুত্তরপদা জাহি যুক্তে। একটাই পদ এই সূত্রে, অন্যারাদিতরর্তে দিক্ছব্দান চুত্তরপদা জাহি যুক্তে, সপ্তমীর একবচনান্ত। অপাদানে পঞ্চমী এই সূত্র থেকে পঞ্চমী এর অনুবৃত্তি হয়ে এখানে আসছে। আর অনভিহিতে অধিকার আছে, যদিও অনভিহিতে এই অধিকারের এখানে সেরকম কোনো প্রয়োজন নেই, তবু অধিকার আছে। সূত্রে অন্যারাদিতরার্থে দিক্ছব্দান চুত্তরপদা জাহি যুক্তে সপ্তমী বিভক্তি আছে, তো সেখানে একটাই পদ আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে অনেকগুলো শব্দ আছে। তার মধ্যে সমাস হয়েছে অন্যশ্চ, আরাৎ-চ, ইতরশ্চ, ঋতে-চ, দিক্ছব্দশ্চ, অঞ্চুত্তরপদঞ্চ, আচ-চ, আথ-চ, আহিশ্চ ইতি অন্যারাদিতরর্তে দিক্ছব্দান চুত্তরপদা জাহি तेन युक्तम् इति अन्यारादितरर्थे दिक्छब्दान् चूत्तरपदा जाहि युक्तम् तस्मिन् अन्यारादितरर्थे दिक्छब्दान् चूत्तरपदा जाहि युक्ते। ঠিক আছে, এরকম এখানে সমাস হয়েছে, প্রথমে দ্বন্দ্ব সমাস হয়েছে, তারপরে তৎপুরুষ সমাস হয়েছে। তো এখানে হচ্ছে যুক্ত শব্দটা, আমরা একটা নিয়ম বলেছিলাম যে দ্বন্দ্বের শেষে যদি যে শব্দ শোনা যাবে সেই শব্দের সঙ্গে দ্বন্দ্ব সমাসের যে সমস্ত অবয়ব আছে তার সঙ্গে কি হবে, অন্বয় হবে, তার সঙ্গে সম্বন্ধ হবে। তো এখানে দ্বন্দ্ব সমাসের একদম শেষে কি শব্দ শোনা যাচ্ছে, যুক্ত এই শব্দটা বা যুক্তে এই শব্দটা শোনা যাচ্ছে। তো যুক্তে এই শব্দটার দ্বন্দ্ব সমাসের যতগুলো অবয়ব আছে, অন্য একটা অবয়ব, আরাত একটা অবয়ব, ইতর একটা অবয়ব, ঋতে একটা অবয়ব,
দিক শব্দ একটা অবয়ব, অঞ্চুত্তর পদ একটা অবয়ব, আত একটা অবয়ব, আহি একটা অবয়ব, সেই প্রত্যেকের সঙ্গে যুক্তে এর অন্বয় হবে। তখন অন্য যুক্তে, আরাত যুক্তে, ইতর যুক্তে, ঋতে যুক্তে, দিকশব্দ যুক্তে, যুক্তম মানে যোগ, তাহলে যুক্তে মানে যোগে, অন্য যোগে, আরাত যোগে, ইতর যোগে ইত্যাদি এরকম অর্থ আসবে। হুম। আর পঞ্চমী বিভক্তি, পঞ্চমীর অনুবৃত্তি হয়েছে, এই জন্য সূত্রের অর্থ হবে এতহি যোগে মানে অন্যাদিভিহি যোগে, অন্য যোগে, আরাত যোগে, ইতর যোগে, ঋতে যোগে, এরকম করে সূত্রের অর্থ আসবে। অন্য যোগে পঞ্চমী বিভক্তি ভবতি মানে অন্য শব্দ যুক্ত হলে পঞ্চমী বিভক্তি হবে। ঠিক আছে, অন্য মানে হচ্ছে ভিন্ন। ঠিক আছে, তাহলে ভিন্ন শব্দ যোগে পঞ্চমী বিভক্তি হবে। যেমন উদাহরণ বলা হচ্ছে অন্যঃ ভিন্নঃ ইতরো বা কৃষ্ণাৎ। অন্য শব্দের অর্থ কি বলা হলো? ভিন্ন অথবা ইতর, তিনটে শব্দের অর্থ একই। এখানে অন্যারাদিতর অর্থে ইতর শব্দ আছে, অন্য শব্দ, ইতর শব্দ, ভিন্ন শব্দ, এই তিনটে পর্যায়বাচক, একই অর্থ। তাহলে সেই সমস্ত শব্দের যোগ আছে, এই জন্য কৃষ্ণাৎ এখানে পঞ্চমী বিভক্তি হয়েছে। অন্যঃ ভিন্নঃ ইতরো বা কৃষ্ণাৎ। আরাত, আরাত শব্দ আছে, আরাত শব্দ যোগও পঞ্চমী হবে। যেমন আরাত বনাত। আরাত একটা হচ্ছে অব্যয়, যার অর্থ হচ্ছে দূর অথবা অন্তিক। অন্তিক মানে হচ্ছে সমীপ। ঠিক আছে, আরাত শব্দটা সমীপার্থেরও দ্যোতক আর দূরার্থকেরও দ্যোতক, মানে দূরার্থককেও বোঝাবে আর সমীপার্থককেও বোঝাবে। তাহলে আরাত বনাত মানে হচ্ছে বনের সমীপে অথবা বনের দূরে। আরাত বনাত, আরাত গ্রামাত, আরাত নগরাত, আরাত অরণ্যাত, মানে আরাত বনাত কূপः अस्ति, গ্রামাত বনাত কূপः अस्ति, মানে গ্রাম থেকে সমীপে অথবা দূরে। কূপः মানে পুরো। আছে। অন্য আরাত। এরপর আছে ঋতে। ঋত শব্দ যোগেও পঞ্চমী বিভক্তি হয়। ঋতে শব্দের অর্থ হচ্ছে বর্জন। ঠিক আছে, যেমন যজ্ঞদত্তাৎ ঋতে সর্বে কুশলিনঃ, মানে যজ্ঞদত্তকে বাদ দিয়ে বাকি সবাই হচ্ছে কুশলী, কুশল। যজ্ঞদত্তাৎ ঋতে, দেবদত্তাৎ ঋতে, গ্রামাৎ ঋতে, বনাৎ ঋতে, মানে বনকে বাদ দিয়ে, ছেড়ে, বর্জন অর্থ। অন্যারা ইতর ঋতে। ইতর শব্দের উদাহরণ আগে বলা হয়েছে, ঋতে শব্দের বলা হলো। অন্যারা ইতর অর্থ দিক শব্দ। দিক শব্দ মানে হচ্ছে দিকবাচক শব্দ। দিকবাচক শব্দ মানে হচ্ছে পূর্ব, উত্তর, পশ্চিম, দক্ষিণ, দক্ষিণ ইত্যাদি শব্দগুলো হচ্ছে দিকবাচক শব্দ। সেই দিকবাচক শব্দ যোগেও পঞ্চমী বিভক্তি হয়। যেমন গ্রামাৎ পূর্বঃ গ্রামঃ, গ্রামাৎ পূর্বঃ বা গ্রামাৎ পূর্বম বনম, গ্রামাৎ পূর্বঃ কূপঃ, গ্রামাৎ পূর্বঃ সরোবরঃ। ঠিক আছে, উত্তরঃ গ্রামাৎ, গ্রামাৎ উত্তরঃ সরোবরঃ, এরকম হবে। আর এখানে দিক শব্দ বলতে শুধুমাত্র দিকবাচক শব্দ, যেগুলো উত্তর, পূর্ব, দক্ষিণ, পশ্চিম ইত্যাদি, সেগুলো শুধুমাত্র নয়, দেশবাচক শব্দেরও গ্রহণ হবে আর কালবাচক শব্দেরও গ্রহণ হবে। হ্যাঁ, মানে পূর্ব যদি বলি, তাহলে যদি বলি হচ্ছে গ্রামাৎ পূর্বঃ, তাহলে গ্রামের পূর্ব দিকে, এই অর্থটাও আসছে। গ্রামাৎ পূর্বঃ যদি বলি, তাহলে গ্রামাৎ পূর্বঃ মানে পূর্ব দেশ, এই অর্থটাও আসছে। আবার যদি বলি গ্রামাৎ পূর্বম, বা যদি বলি যে মাসাৎ পূর্বম, তাহলে এখানে যে পূর্ব শব্দটা আছে সেটা কালবাচক পূর্ব শব্দ। ঠিক আছে, গ্রামাৎ পূর্বঃ, এখানে যে পূর্ব শব্দটা পূর্ব দিক, এটাই অর্থ বোঝাচ্ছে। যখন বলছি যে মাসাৎ পূর্বম, সেখানে পূর্ব শব্দটা কালকে বোঝাচ্ছে। আর গ্রামাৎ পূর্বম পূর্বঃ পর্বতঃ, এখানে পূর্ব শব্দটা দেশকে বোঝাচ্ছে। তো এখানে শুধুমাত্র দিকবাচক শব্দ বলতে
যেগুলো আমরা প্রচলিত দিকবাচক শব্দ তাদেরই গ্রহণ নয়, কিন্তু দেশ ও কালবাচক যে সকল শব্দ আছে তাদেরও গ্রহণ হবে। এই জন্য পূর্বঃ গ্রীষ্মাৎ বসন্তঃ এই প্রয়োগটাও হবে, পূর্বঃ গ্রামাৎ পর্বতঃ এই প্রয়োগটাও হবে। পূর্বঃ গ্রীষ্মাৎ বসন্তঃ পূর্বঃ গ্রামাৎ পর্বতঃ। তাহলে অন্যারাধিতরর্থ দিক শব্দ। আর কি বলা হয়েছে? অঞ্চুত্তর পদ। অঞ্চু ধাতু, সেই অঞ্চু ধাতু উত্তর পদে আছে, এরকম অঞ্চুত্তর পদ বলতে এখানে প্রাক প্রত্যক এদের গ্রহণ করতে হবে। ঠিক আছে, গ্রামাত প্রাক, এখানে প্রাক শব্দটা হচ্ছে অঞ্চুত্তর পদ, অঞ্চু ধাতু আছে, সেই অঞ্চু ধাতু হচ্ছে উত্তর পদ যার, সে হচ্ছে অঞ্চুত্তর পদ। যেমন প্রাক, এখানে প্রাকের প্র এটা হচ্ছে উপসর্গ, তারপরে অঞ্চু ধাতু আছে। ঠিক আছে, অঞ্চু ধাতুর চ মাত্র থাকে, নকারটা লোপ হয়ে যায়, দিয়ে প্রাক প্র ধাতুর থেকে প্র উপসর্গ থেকে অঞ্চু ধাতু করলে তারপরে কি প্রত্যয় করলে প্রাক এটা হয়। প্রাক এখানে উত্তর ভাগটা অঞ্চু ধাতু আছে, এই জন্য প্রাক এই শব্দটা অঞ্চুত্তর পদ। ঠিক তেমনি প্রত্যক, এটাও প্রতি তারপরে অঞ্চু দিয়ে প্রত্যক, এটা হচ্ছে অঞ্চুত্তর পদ। এরকম অঞ্চুত্তর পদ যোগেও পঞ্চমী বিভক্তি হয়, যেমন প্রাক গ্রামাত, প্রত্যক গ্রামাত। প্রাক গ্রামাত প্রত্যক গ্রামাত একই অর্থ। আর আত আছে, আত একটা প্রত্যয়, যেমন দক্ষিণা গ্রামাত। আহি আছে একটা প্রত্যয়, সেই প্রত্যয়ান্ত যোগেও কিন্তু পঞ্চমী বিভক্তি হয়, দক্ষিণা গ্রামাত, দক্ষিণাহি গ্রামাত ইত্যাদিতেও শব্দ যোগেও পঞ্চমী বিভক্তি হয়। সব উদাহরণ হয়েছে কি? অন্যারাদিতরর্থ দিক শব্দাঞ্চু উত্তর পদা জাহি উক্তে। আজ আর আহি, আত আহি, এই সমস্ত শব্দ যোগে পঞ্চমী বিভক্তি হয়। এর উদাহরণ বেশি পাওয়া যায় হয় এই অন্য ভিন্ন ইতর, আরাত, ঋতে, পূর্বহ, এগুলোর বেশি পাওয়া যায়। প্রাক গ্রামাত, প্রত্যেক গ্রামাত, প্রাক শব্দের উদাহরণ পাওয়া যায়, প্রত্যেক শব্দের বেশি উদাহরণ আমরা ব্যবহার করি না। আর দক্ষিণা, দক্ষিণাহি এদেরও বেশি ব্যবহার করি না, এইগুলোরই বেশি ব্যবহার হয়। এই হচ্ছে অন্যারাধিতরর্থ দিক শব্দাঞ্চ উত্তর পদা জাহি উক্তে, এই সূত্র হয়ে গেল। এখন একটা নতুন বিষয় আমাদের কাছে আসছে, একটা নতুন সংজ্ঞা বিষয়ে আমরা জানবো এই বিভক্তি প্রকরণে, বিভক্তি অর্থ প্রকরণে। এক সেকেন্ড, হ্যাঁ 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 হ্যাঁ, অর্ধেকটা প্রায় হয়ে গেছে।
হুম। তো নতুন একটা সংজ্ঞা বিষয়ে আমরা জানবো এখন, যেটা হচ্ছে বিভক্তি অর্থ প্রকরণে আমাদের দ্বিতীয় বিভক্তি থেকে তৃতীয় বিভক্তিতে ছিল না, দ্বিতীয় বিভক্তিতে এরপরে যখন আমরা দ্বিতীয় বিভক্তি পড়ব, সেই দ্বিতীয় বিভক্তিতে কিন্তু এই কর্মপ্রবচনীয় বলে একটা সংজ্ঞা আছে, একটা নাম দেওয়া হচ্ছে। ঠিক আছে, এই কর্মপ্রবচনীয় যুক্তে বিভিন্ন বিভক্তির বিধান হয়, বিশেষত দ্বিতীয়া, কোথাও কোথাও তৃতীয়া, এই আমরা দেখলাম আর পঞ্চমী আছে, সপ্তমী, বিশেষত দ্বিতীয়া, পঞ্চমী আর সপ্তমী, এই তিনটা বিভক্তির বিধান এই কর্মপ্রবচনীয় সংজ্ঞা যোগে হয়। তো সেই কর্মপ্রবচনীয় সংজ্ঞা কার হবে, হ্যাঁ, সেই বিষয়ে এখন সূত্র আসছে। আর সেই কর্মপ্রবচনীয় যুক্তে কি বিভক্তি হবে সেটাও এখানে বলা হবে। তার আগে আমরা যেমন আগে দেখেছি যে আগে প্রথমে বৃদ্ধি সংজ্ঞা সূত্র পড়েছি, তারপরে সেই বৃদ্ধি সংজ্ঞা নিয়ে কাজ, ঠিক তেমনই এখানেও প্রথমে কর্মপ্রবচনীয় সংজ্ঞা কাদের হচ্ছে, সেই কর্মপ্রবচনীয় সংজ্ঞা যাদের হবে তাদের যোগে আবার বিভক্তির বিধান সেটাও দেখা যাবে। তো এরকম কর্মপ্রবচনীয় সংজ্ঞা আমরা দ্বিতীয় বিভক্তি অর্থ প্রকরণ যখন পড়বো আরো বিস্তারিতভাবে জানবো। তার আগে এখানে আমরা সামান্যভাবে একটু শুধুমাত্র কর্মপ্রয়োজনীয় সংজ্ঞা কার হচ্ছে আর সেই যোগে কি বিভক্তি হচ্ছে সেটা মাত্র দেখব। তো প্রথমেই সূত্র আসছে আমাদের একটা অপপরিবর্জনে। অপপরিবর্জনে এটাও হচ্ছে কর্মপ্রয়োজনীয় সংজ্ঞা বিধায়ক একটা সূত্র, যেখানে অপপরি প্রথমার দ্বিবচন আছে, বর্জনে সপ্তমীর একবচন আছে। আর এখানে কর্মপ্রবচনীয় একটা সূত্র আছে যেটা অধিকার সূত্র, অনেক দীর্ঘকায় সূত্র আমরা দেখতে পাচ্ছি। সেই সূত্র এখানে অধিকার হয়ে চলে আসছে, সংজ্ঞা অধিকার, মানে এটাও হচ্ছে তাহলে সংজ্ঞা সূত্র। বর্জনে অপপরি, অপ আর পরি এই দুটো হচ্ছে, পরি মানে এখানে হ্রস্ব প্রথমার দ্বিবচনে আছে বলে দীর্ঘ হয়ে গেছে। অপ এটা হচ্ছে একটা অব্যয় উপসর্গ, আর পরি এটাও হচ্ছে একটা উপসর্গ অব্যয় আমরা জানি। সেই অপ এই নিপাত, এখানে উপসর্গ বলবো না, উপসর্গ কখন হয়, ক্রিয়ার সঙ্গে যোগ হলেই উপসর্গ হয়। তো এখানে উপসর্গ বলবো না, এখানে কি বলবো, নিপাত বলবো। ঠিক আছে, তাহলে অপ এটা হচ্ছে একটা নিপাত, পরি এটা হচ্ছে একটা নিপাত। ঠিক আছে, এখন অপ এই নিপাতের আর পরি এই নিপাতের কর্মপ্রবচনীয় এই নামকরণ করা হবে, এই সংজ্ঞা করা হবে। কখন করা হবে তার জন্য একটা পদ আছে সূত্রে, বর্জনে। বর্জনে দ্যোত্যে, মানে বর্জন অর্থকে যখন বোঝাবে তখন মানে অপ আর পুরীর অনেক রকমের অর্থ হতে পারে, যেহেতু নিপাত তার জন্য নিপাতের অনেক ধরনের অর্থ হতে পারে। ঠিক আছে, একটা নিপাতেরই হাজারটা অর্থ হতে পারে। সেই অপ আর পুরী যে নিপাত, সেই নিপাত যখন বর্জন অর্থকে বোঝাবে তখন তাদের কর্মপ্রবচনীয় সংজ্ঞা করা হবে। অপ পরি এই দুই নিপাতের বর্জন অর্থে কর্মপ্রবচনীয় সংজ্ঞা হবে। এই জন্য সূত্রার্থে বলা হচ্ছে বর্জনে দৈত্যে অপপরি কর্মপ্রবচনীয় সংজ্ঞৌ স্তঃ, মানে বর্জন অর্থকে যখন বোঝাবে তখন অপ আর পরির কর্মপ্রবচনীয় সংজ্ঞা হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। এখানে দ্যোতক বলে, দ্যোত্যে আর বাংলাতে দ্যোতক বলে একটা শব্দ আছে। হ্যাঁ, তো এই শব্দটা সবারই অপরিচিত সম্ভবত। এই শব্দটার সঙ্গে পরিচয় আছে কি? শুনেছি কিন্তু মনে আসছে না। দ্যোতক বলতে আমরা জানি যে কোনো শব্দ কোনো অর্থকে বোঝায়। ঠিক আছে, কিছু শোনা যাচ্ছে না। এখন কিছু বলিনি। তো কোনো শব্দ কোনো অর্থকে বোঝায়,
হ্যাঁ, কোনো অর্থকে বোঝায় আমরা এটা জানি। যেমন নদী বললে যে জলপ্রবাহ রূপ অর্থ উপস্থিতি হয় আমাদের, তো নদী এইটা হচ্ছে সেই জলপ্রবাহ রূপ অর্থ এর বাচক। ঠিক আছে, কিছু কিছু শব্দ আছে যারা নিজেরা কোনো অর্থ উপস্থাপন করায় না, কিন্তু সামনে যে শব্দ আছে সেই শব্দের সঙ্গে যুক্ত হয়ে সেই শব্দেরই যে অনেক অর্থ হয়। তো একটা শব্দের কিছু কিছু শব্দের আমরা জানি অনেক রকম অর্থ হয়। ঠিক আছে, তো সেই সকল শব্দ যারা অন্যান্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে সেই শব্দের যে সকল অর্থ আছে সেই সকল অর্থের মধ্যে একটা বিশেষ অর্থকে প্রকাশিত করে, তাদেরকে হচ্ছে দ্যোতক বলা হয়। ঠিক আছে, তাদেরকে কি বলা হবে? দ্যোতক বলা হবে। যারা নিজস্ব কোনো অর্থ নেই, নিজের কোনো অর্থ নেই, কিন্তু তার সঙ্গে যুক্ত হলে কোনো শব্দ যদি যুক্ত হয় সে একটা বিশিষ্ট অর্থ উপস্থাপন করে। ঠিক আছে, তখন তাকে কি বলা হবে? দ্যোতক বলা হবে। ঠিক তেমনি সমস্ত নিপাতটি হচ্ছে দ্যোতক, তাদের নিজস্ব কোনো অর্থ নেই, তারা কি করে বিভিন্ন শব্দের সঙ্গে যুক্ত হয়ে তাদের সেই অন্যান্য শব্দের মধ্যে যে সকল অর্থ গোপন আছে সেই অর্থকে প্রকাশিত করে। যেমন আমরা উপসর্গের ক্ষেত্রে দেখেছিলাম, উপসর্গ কি করে? একটা শব্দের সঙ্গে যুক্ত হয়ে তার অর্থ ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ধাতুর মধ্যে যে অর্থ আছে সেই অর্থ প্রকাশিত করে। সেই জন্য উপসর্গকেও নিপাত বলা হয়। তখন আমি সম্ভবত বলেছিলাম প্রহার আহার বিহার সংহার পরিহারবৎ। ঠিক তেমনি নিপাতও সেরকমই, মানে সমস্ত নিপাতেরই তো উপসর্গ সংজ্ঞা হয়। নিপাত যখন ধাতুর সঙ্গে যুক্ত হবে তখন তার উপসর্গ সংজ্ঞা হবে। ঠিক আছে, তো এই নিপাতেরই হচ্ছে কর্মপ্রয়োজনীয় সংজ্ঞাও হচ্ছে। কখন হবে? তো অপপরি, এই দুটো হচ্ছে নিপাত। সেই নিপাতের কর্মপ্রয়োজনীয় সংজ্ঞা কখন হবে? যখন সে বর্জন অর্থকে বোঝাবে মানে অন্য কোনো শব্দের সঙ্গে যুক্ত হয়ে বর্জন অর্থকে প্রকাশিত করবে। সেই বর্জন অর্থটা অপপরি এর নয়, সামনে যে সমীপ যে শব্দ আছে অপ অথবা পরি এর, তারই অর্থ এ শুধু সেই অর্থটাকে প্রকাশিত করবে। যেমন একটা ঘরের মধ্যে সেলফে বিভিন্ন ধরনের বই আছে, সেই বই আমরা টচের দ্বারা প্রকাশিত করি, ঠিক তেমনি হচ্ছে এই টচের কাজটা করবে এই অপ আর পরি নিপাত। তারা বিভিন্ন, তাহলে একটা টচ যখন বুক সেলফে দিচ্ছি তখন বইকে প্রকাশিত করছে, যখন রান্নাঘরে নিয়ে যাচ্ছি তখন অন্য কিছু প্রকাশিত করছে। তো সেরকমই হচ্ছে অপপরি নিপাত, মানে সেরকমই দ্যোতক, মানে যারা বিভিন্ন রকম অর্থ, সেই অর্থটা হয় ওই সেলফের মধ্যে বই রূপ যে অর্থটা সেলফেই আছে সেখানে প্রকাশ শুধুমাত্র করছে। ঠিক তেমনি এখানেও বর্জন রূপ অর্থটা অন্য কোনো শব্দের এ শুধুমাত্র প্রকাশ করছে। ঠিক আছে, বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার। তো এই বর্জন অর্থের দ্যোতক যখন অপ আর পরি হবে তখন তার কর্মপ্রয়োজনীয় সংজ্ঞা হবে। ঠিক আছে, এই হচ্ছে একটা কর্মপ্রয়োজনীয় সংজ্ঞা বলা হলো। আর একটা কর্মপ্রয়োজনীয় সংজ্ঞা আসছে আং মর্যাদা বচনে। আং মর্যাদা বচনে, এই সূত্রেও দুটা পদ আছে, আং মর্যাদা বচনে। আং প্রথমার এক বচন, মর্যাদা বচনে সপ্তমীর এক বচন। এই সূত্রেও কর্মপ্রবচনীয় এর অনুবৃত্তি আসছে। এখানে মর্যাদা একটা শব্দ আছে, মর্যাদা শব্দের অর্থ হচ্ছে তেন বিনা, মানে তম বিহায়। ঠিক আছে, সেটা হচ্ছে মর্যাদা। এখানে শুধুমাত্র মর্যাদা শব্দ নয়, অভিবিধি একটা অর্থ আছে, সেই অভিবিধিকেও বোঝাচ্ছে। বচন গ্রহণের দ্বারা এখানে শুধুমাত্র মর্যাদা অর্থকে নয়, অভিবিধি অর্থকেও বোঝাচ্ছে।
অভিবিধি অর্থ হচ্ছে তেন সহ, ঠিক আছে, তেন সহ অভিবিধি, তেন বিনা মর্যাদা। তো আং এটা হচ্ছে একটা নিপাত, আমরা যেটা বলি না আগচ্ছ, সেখানে আং নিপাত থাকে। তো সেই আং এই নিপাত যখন মর্যাদা অর্থ আর অভিবিধি অর্থকে যখন বোঝাবে, সেই অভিবিধি অর্থ, মর্যাদা অর্থ আর অভিবিধি অর্থের যখন দ্যোতক হবে আং, তখন সেই আঙের কর্ম প্রবচনীয় সংজ্ঞা হবে। মর্যাদা মানে তাকে ছেড়ে, এই অর্থের দ্যোতক হলে আঙের কর্ম প্রবচনীয় সংজ্ঞা হয়, ঠিক আছে। ঠিক আছে, সূত্রের অর্থ বোঝা গেল। এখন তাকে ছেড়ে, তাকে নিয়ে, বর্জন ইত্যাদি অর্থগুলো অতটা স্পষ্ট হবে না, উদাহরণে একবার উদাহরণ দেখলে একদম স্পষ্ট হয়ে যাবে। তার জন্য উদাহরণে আমরা যাব। তো এই যে আং এই নিপাতের অথবা অপরি এই দুই নিপাতের যে কর্মপ্রবচনীয় সংজ্ঞা হলো, সেই কর্মপ্রবচনীয় সংজ্ঞার ফল বলার জন্য একটা সূত্র আসছে, পঞ্চম্যপাং পরিভিহি। পঞ্চম্যপাং পরিভিহি, পঞ্চমী অপাং পরিভিহি, এটা হচ্ছে সূত্রচ্ছেদ। পঞ্চমী প্রথমার এক বচন, অপ আং পরিভিহি তৃতীয়ার বহুবচন। কর্ম প্রবচনীয় যুক্তে দ্বিতীয়া একটা সূত্র আছে দ্বিতীয়া বিভক্তি অর্থ প্রকরণে, সেখান থেকে কর্ম প্রবচনীয় যুক্তে এর অনুবৃত্তি এখানে চলে আসবে, অনভিহিতে অধিকার আসবে, আর অপাদানে পঞ্চমী এরও অনুবৃত্তি হয়ে আসবে, এখান থেকে পঞ্চমী এর অনুবৃত্তি হয়ে আসবে, ঠিক আছে। তারপর সূত্রের অর্থ হবে কর্মপ্রবচনীয় সংজ্ঞকৈহি অপাং পরিভিহি যোগে পঞ্চমী বিভক্তি ভবতি। মানে কর্মপ্রবচনীয় সংজ্ঞক অপ আং পরি এই তিন যোগে পঞ্চমী বিভক্তি হয়, ঠিক আছে। কর্মপ্রবচনীয় সংজ্ঞক অপ আং পরি এই তিনের যোগে পঞ্চমী বিভক্তি হয়। সূত্রের অর্থ বোঝা গেল। সূত্রের অর্থ বোঝা গেল। পঞ্চম্যপাং পরিভিহি, এর উদাহরণ দেখবো আমরা এখন।
আর তার সমন্বয়ও দেখব। হুম তো প্রথম সূত্র কি ছিল আমাদের? প্রথম কর্মপ্রয়োজনীয় সংজ্ঞা সূত্র, সংযোগ সূত্র কি ছিল? হুম অপরিবর্জনে। অপরিবর্জনে। হ্যাঁ, বর্জন রূপ অর্থের দ্যোতক যখন হবে অপ আর পরি, তাদের কর্মপ্রয়োজনীয় সংজ্ঞা হবে। আর সেই কর্মপ্রয়োজনীয় অপযোগে আর পরিযোগে পঞ্চমী বিভক্তি হবে। তার উদাহরণ বলা হচ্ছে অপহরেহে সংসারঃ। অপহরেহে সংসারঃ, এই বাক্যের অর্থ হচ্ছে হরিকে বাদ দিয়ে, হরিকে ছেড়ে দিয়ে সংসার। হরিকে ছেড়ে দিয়ে সংসার, তার মানে হচ্ছে এই সংসারের মধ্যে, সংসার মানে হচ্ছে, সংসার মানে কি? এই বিশ্ব সংসারের কথা বলা হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, সংসার মানে হচ্ছে জন্ম মৃত্যু চক্র। ঠিক আছে, সংসার মানে কি? জন্ম মৃত্যু চক্র, সেই সংসার। সেই সংসার হচ্ছে হরিকে ছেড়ে দিয়ে। হরিকে ছেড়ে দিয়ে মানে হরি সেই জন্ম মৃত্যু সংসারে পড়ে না। অপহরেহে সংসার, মানে হরিকে ছেড়ে দিয়ে সংসার, জন্ম মৃত্যু চক্র। তাহলে হরিকে ছেড়ে দিয়ে মানে কি? হরি বর্জিত জন্ম মৃত্যু চক্র। ঠিক আছে, তো এখানে বর্জন রূপ অর্থের দ্যোতক হচ্ছে অপ, সেই জন্য বর্জন রূপ অর্থের দ্যোতক অপ বলে অপের কর্মপ্রয়োজনীয় সংজ্ঞা হচ্ছে। আর তৎযোগে হরেহে এখানে পঞ্চমী বিভক্তি হয়েছে, অপহরেহে সংসারঃ, এইরকম বাক্যের প্রয়োগ হচ্ছে। ঠিক আছে, অপহরেহে সংসারঃ। ঠিক তেমনি পরিহরেহে সংসারঃ। এখানেও বর্জন রূপ বাক্যের অর্থ সমান। বর্জন রূপ অর্থের দ্যোতক হচ্ছে এখানে পরি, এই জন্য পরির কর্মপ্রয়োজনীয় সংজ্ঞা হয়েছে। কর্মপ্রয়োজনীয় সংজ্ঞা হওয়ার জন্য তৎযোগে হরির এখান থেকে পঞ্চমী বিভক্তি এসেছে। তাহলে অপহরেহে সংসারঃ পরিহরেহে সংসারঃ। ঠিক তেমনি অপজ্ঞানাৎ দুঃখম, একটা উদাহরণ কি? অপজ্ঞানাৎ দুঃখম। অপজ্ঞানাৎ, জ্ঞানাৎ মানে জ্ঞানম বিহায় দুঃখম, জ্ঞান যদি না থাকে তাহলে দুঃখ হবে। এখানেও বর্জন রূপ অর্থের দ্যোতক হচ্ছে অপ, তৎযোগে তার কর্মপ্রয়োজনীয় সংজ্ঞা হয়েছে, তৎযোগে পঞ্চমী হয়েছে। অপজ্ঞানাৎ দুঃখম, পরিজ্ঞানাৎ দুঃখম। তাহলে এই হচ্ছে অপপরিবর্জনে। এখন বোঝা যাচ্ছে উদাহরণ কিরকম হচ্ছে, সমন্বয় কিরকম? হ্যাঁ স্যার। তারপরে সূত্র কি ছিল? আং মর্যাদা বচনে। মর্যাদা অর্থে আর অভিবিধি অর্থে দ্যোতক যে আং, তার কর্মপ্রয়োজনীয় সংজ্ঞা হচ্ছে, আর তৎযোগে পঞ্চমী বিভক্তি হবে। তার প্রথম মর্যাদা অর্থ মানে তেন বিনা, তার উদাহরণ বলা হচ্ছে আমুক্তেহে সংসারঃ। আমুক্তেহে সংসারঃ। ঠিক আছে, এখানে আমুক্তেহে সংসারঃ, এখানে মানে মুক্তিম বিহায়,
ঠিক আছে, তেন বিনা বলেছিল, মুক্তিম বিনা বা মুক্তিয়া বিনা সংসারঃ, এই বাক্যের অর্থ। তো এখানে হচ্ছে এই যে তেন বিনা মর্যাদা অর্থ, সেই মর্যাদা অর্থের দ্যোতক হচ্ছে আং, তার জন্য তার কর্মপ্রয়োজনীয় সংজ্ঞা হয়েছে। আর তৎযোগে মুক্তে এখানে পঞ্চমী বিভক্তি হয়েছে, মানে মুক্তিকে ছেড়ে দিয়ে সংসার, মুক্তি হয়ে গেলে আর সংসার নেই। ঠিক আছে, আমুক্তে সংসার, অথবা যতক্ষণ না মুক্তি হচ্ছে ততক্ষণ সংসার। ঠিক আছে, তো এখানেও হচ্ছে মর্যাদা অর্থের দ্যোতক আং, এই জন্য তার কর্মপ্রয়োজনীয় সংজ্ঞা হচ্ছে, আর তৎযোগে পঞ্চমী বিভক্তিও হচ্ছে, আমুক্তে সংসার। আর আমি বলেছিলাম যে এখানে শুধুমাত্র মর্যাদা অর্থ নয়, অভিবিধি অর্থে, অভিবিধি অর্থ, কর্মপ্রয়োজনীয় সংজ্ঞা হয়। অভিবিধি মানে বলেছিলাম তেন সহ, তাহলে সেরকম তেন সহ এরকম অর্থের দ্যোতক হবে যখন আং, তখন তারও কর্মপ্রয়োজনীয় সংজ্ঞা হবে, আর তৎযোগে পঞ্চমী বিভক্তি হবে। তার উদাহরণ বলা হচ্ছে আসকলাৎ ব্রহ্ম। ঠিক আছে, আসকলাৎ ব্রহ্ম, এখানে তার বাক্যের অর্থ হচ্ছে সমস্ত কিছুই হচ্ছে, সমস্ত কিছু নিয়েই হচ্ছে ব্রহ্ম, সমস্ত কিছু, সকল কিছুই হচ্ছে, সকল সব কিছুই হচ্ছে ব্রহ্ম। তো এখানে তেন সহ মানে সকলেন সহ, এরকম অর্থ আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছি, ওটা পাঠাতে বলছি তাহলে। হ্যাঁ, এডমিশনের প্রসেস, পাসওয়ার্ড ওই, হ্যাঁ 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 করে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। হুম 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 হুম, ঠিক আছে। হুম, আসকলাৎ ব্রহ্ম, তো এখানে হচ্ছে তেন সহ অভিবিধি অর্থের দ্যোতক হচ্ছে আং, তার এই জন্য তার কর্মপ্রয়োজনীয় সংজ্ঞা হয়েছে, আর তৎযোগে পঞ্চমী বিভক্তি হয়েছে আসকলাৎ ব্রহ্ম। হুম, বেলুর মঠম বৃষ্টি ভবতি, মানে বেলুর মঠকে ছেড়ে দিয়ে অথবা বেলুর মঠকে নিয়ে বৃষ্টি হচ্ছে, এরকম হচ্ছে বাক্যে এরও প্রয়োগ থাকবে অনেক। সে এখন আপনাদের বৃষ্টি হচ্ছে? না 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 না, আচ্ছা, এমনি উদাহরণটা মনে দিলেন। মনে ভাবলেও ভালো লাগবে তার জন্য বললাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। প্রচন্ড গরম, অবস্থা খুব খারাপ স্যার, আবার আমাদের মেদিনীপুরে আরো অজস্র। উম, আমার বাড়ি হচ্ছে বাঁকুড়াতে, আচ্ছা, ওখানে তো তাহলে তো আরো আমাদের এই পাশটা। হ্যাঁ স্যার, 42 ওরকম। বাঁকুড়াতে বাঁকুড়াতে তো 43-44। হ্যাঁ, 43। আমি রিসেন্ট গিয়েছিলাম, আমাদেরও দেশের বাড়ি বাঁকুড়াতে, ওখানেও তাই। স্যার বাঁকুড়ার কোথায় স্যার? বাঁকুড়া ও স্টেশনে আচ্ছা, বাঁকুড়া রামকৃষ্ণ মিশন আছে, হ্যাঁ হ্যাঁ। তার থেকে একটু আগে গিয়ে।
ও, বিষ্ণুপুর গিয়েছিলাম। ওখানে আমার যিনি সঙ্গীত গুরু ওখানকারই আর কি। আচ্ছা, আপনার? আমার সঙ্গীত গুরু যিনি, ওনার বাড়ি বিষ্ণুপুরে। আচ্ছা আচ্ছা। হুম। বিষ্ণুপুর তো আমাদের কাছ থেকে বেশ খুব একটা দূর নয়। বিষ্ণুপুর বাঁকুড়ার মানে ওন্দা, বাঁকুড়া, ওন্দা, তারপরে বিষ্ণুপুর, হ্যাঁ, মাঝে আরো দুটো ছোট ছোট স্টেশন আছে। আচ্ছা। স্যার আপনার, আমি প্রথম দিন যখন শুনেছি আমার মনে হয়েছিল যে আপনি আমাদের ওই সাইডেরই। বিষ্ণুপুর বলতে মানে বাঁকুড়াতে আর কি, হ্যাঁ। ওখানেও প্রচন্ড গরম, মানে 42 ডিগ্রি তো থাকেই। হ্যাঁ। আর মানে হুম। আমি তার জন্য ছুটিতে মানে বৃষ্টি না হলে বাড়ি যাই না এই গ্রীষ্মকালে। ও, আচ্ছা স্যার, আচ্ছা। স্যার একই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম এদিকে সব একই একই। হ্যাঁ, একই রকমের। তবু মেদিনীপুর সাইডে একটু মানে বন জঙ্গল আছে বলে অতটাও হয় না, চাষবাস হয়, বন জঙ্গল আছে। আমাদের দিকে তো চাষবাসও নেই, আর গাছ তো মানে নেই একদম। তার জন্য ও, গরমটা প্রচন্ড গরম। স্যার আমাদের ওই দিকটাতে আমরা আমরা আর কি ঝিলিমিলি জঙ্গলমহল, কিন্তু ওখানে গাছপালা থাকলেও রোদ কিন্তু কোনো অংশে কম নেই। হ্যাঁ, ওদিকেও বাঁকুড়াতে তো প্রচন্ড একটু রোদ। গরমটা কারণ মাটিটার জন্য। আর আমাদের হচ্ছে বাঁকুড়াতে পাশেই যে পাহাড়ি এলাকা। দ্বারকেশ্বর, হ্যাঁ দ্বারকেশ্বর নদী আছে। আর সেই দ্বারকেশ্বর নদীতে মানে জল নেই, বালি। তার জন্য টেম্পারেচারটা আরো বেশি। বেশি, হ্যাঁ। আমি চাকরি করি পানাগড়ে, এখানে টেম্পারেচারও ওই রকম সমান। কালকে ছিল 43, আজকে 42 দেখাচ্ছে। এই কদিন সেই আবার আগের মতো মতো গরমটা দিচ্ছে। এখন হ্যাঁ, হঠাৎ করে না বৃষ্টি হওয়া পর্যন্ত। আজকে আমাদের স্কুলের মেয়েদের সব, মানে আমাদের খুলে গেছে, মেয়েরা এই আজকে থেকে আসা শুরু করেছে, হুম। কিন্তু মেয়েরা খুব কষ্ট পাচ্ছে এই গরমে। আমাদের কয়েকজন তো প্রেয়ার লাইনে দাঁড়িয়ে, দু একজন অজ্ঞানও হয়ে গেল প্রেয়ার লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে। হ্যাঁ, আমাদের এখানে ইউনিভার্সিটিতে এখন এক্সাম চলছে ছেলেদের, আমাদের অতটা যেতে হয় না, তবুও ওই দিনে তো একবার যেতেই হয়, সিগনেচার করার ব্যাপার থাকে। তাহলে ওই গিয়ে রাস্তাতে যখন মানে খুব কম, মানে বিদ্যালয় থেকে ইউনিভার্সিটি 500 মিটারও হবে না, কিন্তু তবু ওই রাস্তাটাই যাতায়াত করতে মানে প্রাণ বেরিয়ে যায় এরকম হ্যাঁ, অবস্থা। তারপর আর কিছুদিন পরে 2-4 দিন পর ছুটি পড়ে যাবে, তখন আর যেতে হবে না, এখন 15 দিন। ও, তো এই হচ্ছে কর্মপ্রয়োজনীয় সংজ্ঞা হয়ে গেল। এরকম আরো কর্মপ্রয়োজনীয় সংজ্ঞা সূত্র আছে, যেমন প্রতিনিধি প্রতিদানয়োহ একটা সূত্র আছে। এখানে প্রতিনিধি প্রতিদানয়োহ একটা সূত্র। এই সূত্র তো দুটি পদ আছে, প্রতিহি প্রথম আর একবচন, আর প্রতিনিধি প্রতিদানয়োহ এটাও সপ্তমী দ্বিবচন। এখানেও কর্মপ্রবচনীয়াহ অধিকার আসছে। প্রতিনিধি আর প্রতিদান দুটো শব্দ আছে, তার এখানে অর্থ নির্দেশ করা হয়েছে। প্রতিনিধি এই শব্দের অর্থ হচ্ছে মুখ্য সদৃশঃ, মুখ্য সদৃশঃ। প্রতিদানম এর অর্থ হচ্ছে দত্তস্য প্রতিনির্যাতনম। তো প্রতিনিধি মানে হচ্ছে মুখ্য সদৃশঃ, প্রতিদানম মানে হচ্ছে দত্তস্য প্রতিনির্যাতনম। মানে প্রতিদান মানে হচ্ছে আমি আদান প্রদান করা হয় না, আমি তোমাকে ধান দিচ্ছি, তুমি আমাকে সর্ষে দিচ্ছ, আমি তোমাকে তিল দিচ্ছি, তুমি আমাকে এরকম, সেটা হচ্ছে প্রতিদান। ঠিক আছে? তো প্রতিনিধি এই অর্থের দ্যোতক যখন প্রতি এই নিপাত হবে, অথবা প্রতিদান এই অর্থের দ্যোতক যখন প্রতি এই নিপাত হবে, তখন প্রতি এই নিপাতের কর্মপ্রবচনীয় সংজ্ঞা হবে। ঠিক আছে? প্রতিনিধি প্রতিদানয়োহ, প্রতিনিধি অর্থে দ্যোতক যখন হবে আর প্রতিদান অর্থের দ্যোতক যখন প্রতি এই নিপাত হবে, তখন তার কর্মপ্রবচনীয় সংজ্ঞা করা হবে। যেমন উদাহরণ বলা হচ্ছে, তৎযোগে পঞ্চমী হবে, পঞ্চমী সূত্র। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি।
প্রতিনিধি আর সেই প্রতির কর্মপ্রয়োজনীয় সংজ্ঞা হবে, তখন প্রতিনিধি একটা সূত্র আসছে, প্রতিনিধি প্রতিদানে চ যস্মাৎ। ঠিক আছে, প্রতিনিধি প্রতিদানে চ যস্মাৎ, এটা হচ্ছে বিধি সূত্র। প্রতিনিধি প্রতিদানে চ যস্মাৎ। প্রতিনিধি প্রতিদানে প্রথমার দ্বিবচন আছে, চ এটা অব্যয়, যস্মাৎ পঞ্চমীর একবচন। এই সূত্রে কর্মপ্রবচনীয় যুক্তে দ্বিতীয় এই সূত্র থেকে কর্মপ্রবচনীয় যুক্তে এর অনুবৃত্তি হচ্ছে পঞ্চমী এই উপাদানে পঞ্চমী এই সূত্র থেকে পঞ্চমী এর অনুবৃত্তি হচ্ছে। তারপরে সূত্রের অর্থ হবে যস্মাৎ প্রতিনিধি যতশ্চ প্রতিদানম তত্র কর্মপ্রবচনীয় যুক্তে পঞ্চমী বিভক্তি ভবতি। ঠিক আছে, যার প্রতিনিধি আর যেখান থেকে হচ্ছে যে বিষয়ে প্রতিদান করা হচ্ছে সেখানে কর্মপ্রবচনীয় যুক্তে পঞ্চমী বিভক্তি হবে। উদাহরণে স্পষ্ট হবে সূত্রের অর্থ। উদাহরণ দেখা যাক। যেমন উদাহরণ প্রথম বলছে, প্রতিনিধির অর্থের উদাহরণ বলা হচ্ছে প্রদ্যুম্নঃ কৃষ্ণাৎ প্রতি। প্রদ্যুম্নঃ কৃষ্ণাৎ প্রতি। তো এখানে প্রতিনিধি মানে কি বলা হয়েছিল? মুখ্য সদৃশ। এখানে মুখ্য হচ্ছে কৃষ্ণ, সেই কৃষ্ণের মতো কৃষ্ণ সদৃশ হচ্ছে এখানে প্রদ্যুম্ন। ঠিক আছে, প্রদ্যুম্ন কিরকম? কৃষ্ণের পুত্রের নাম প্রদ্যুম্ন, সে কিরকম? কৃষ্ণাৎ প্রতি, মানে কৃষ্ণ সদৃশই, বীর্য পরাক্রমে সে কৃষ্ণ সদৃশ। তো এখানে মুখ্য সদৃশ হচ্ছে প্রদ্যুম্ন, মুখ্য হচ্ছে কৃষ্ণ, তৎসদৃশ হচ্ছে প্রদ্যুম্ন। এখানে মুখ্য সদৃশ রূপ যে অর্থ, সেই সদৃশ রূপ অর্থের দ্যোতক হচ্ছে প্রতি। এই জন্য প্রতি হচ্ছে এখানে কর্মপ্রবচনীয় সংজ্ঞা, আর কর্মপ্রবচনীয় যুক্তে দ্বিতীয় বিভক্তি হয়েছে কৃষ্ণাৎ প্রতি প্রদ্যুম্ন। ঠিক আছে, ঠিক তেমনি অভিমন্যু অর্জুনাৎ প্রতি। অভিমন্যু অর্জুনাৎ প্রতি, এখানেও অর্জুন হচ্ছে মুখ্য আর মুখ্য সদৃশ হচ্ছে অভিমন্যু। মুখ্য সদৃশ রূপ অর্থের দ্যোতক হচ্ছে প্রতি, এই জন্য প্রতির কর্মপ্রবচনীয় সংজ্ঞা। আর প্রতিনিধি প্রতিদানে চ যস্মাৎ এই সূত্রের দ্বারা এখানে প্রতি এই কর্মপ্রবচনীয় যোগে অর্জুনাৎ, অর্জুন এখানে অর্জুনের থেকে পঞ্চমী বিভক্তি হয়েছে অভিমন্যু অর্জুনাৎ প্রতি। এরকমই হচ্ছে এরকম উদাহরণ করা যেতে পারে। কার্তিক মহেশ্বরাৎ প্রতি, বা প্রতিকার প্রতি, এটা কিন্তু তার এখানে পরেই করতে হবে এরকম কিছু নেই। ঠিক আছে, এই তিনটা আলাদা আলাদা পদ, এর যেখানে খুশি আমরা বাক্যে প্রয়োগ করতে পারি, সম্বন্ধ সেখানে বুঝে নিতে হবে। এই হচ্ছে প্রতিনিধি অর্থে। প্রতিদান অর্থ হচ্ছে যেমন তিলেভ্য প্রতিয়চ্ছতি মাসান। ঠিক আছে, তিলের বিনিময়ে সে মাস দিচ্ছে। মাস একটা হচ্ছে কলাই, এক ধরনের জাতীয় কলাই। কলাই। তো তিলেভ্য প্রতিয়চ্ছতি মাসান, এখানে প্রতিদান অর্থ বোঝাচ্ছে, এই জন্য কর্ম তার দ্যোতক হচ্ছে প্রতি, তা এই জন্য এর কর্মপ্রবচনীয় সংজ্ঞা হচ্ছে তৎযোগে পঞ্চমী হয়েছে তিলেভ্য প্রতিয়চ্ছতি মাসান। তিলের বদলে মাস কলাই দিচ্ছে। ঠিক আছে, এরকম আরো উদাহরণ হবে কি? তণ্ডুলেভ্য মোদকান প্রতিয়চ্ছতি। মোদক হচ্ছে ওই এক ধরনের ডাল জাতীয়, মুগ কলাই মনে হচ্ছে, সেটাকেই বলে মোদক। এরকম আরো উদাহরণ হবে। তো এই হচ্ছে প্রতিনিধি প্রতিদানয়োঃ, প্রতিনিধি প্রতিদানয়োঃ আর প্রতিনিধি প্রতিদানে চ যস্মাৎ। এরপরে আরেকটা
তাহলে এই দুটো সূত্রের অর্থ বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। এরপরে একটা সূত্র আসছে আমাদের, বিভাষা গুণে স্ত্রিয়াম। বিভাষা গুণে স্ত্রিয়াম, এটা একটা বিধি সূত্র। এই সূত্রে আমরা দেখতে পাচ্ছি তিনটি পদ আছে, বিভাষা গুণে স্ত্রিয়াম। হ্যাঁ বলছি আমাদের ব্যাচে একটা সায়ন বলে ছেলে আছে, ওর চোখে কি একটা ইনফেকশন হয়ে গেছে, ওর দেখা থেকে আরেকটা ছেলেরও ইনফেকশন হয়ে গেছে চোখে। মানে ছোঁয়া ছিল না কি রকম আমরা কিছু বুঝতে পারছি না, ওই ছেলেটা পুরো মানে রেস্ট নিচ্ছে, পাচ্ছে না দেখা, আর একটা ছেলেরও মানে চোখে হয়ে গেছে। তো তাহলে বিভাষা গুণে স্ত্রিয়াম, তিনটি পদ আছে আমরা দেখতে পাচ্ছি, বিভাষা গুণে স্ত্রিয়াম। বিভাষা এখানে প্রথমার একবচন আছে, গুণে এখানে সপ্তমীর একবচন আছে, স্ত্রিয়াম এখানেও সপ্তমীর একবচন আছে। অপাদানে আমরা হেতু একটা সূত্র পড়েছিলাম তৃতীয় বিভক্তিতে, মনে আছে তো? সেই হেতু এই সূত্রটা এখানে পূর্ণ অনুবৃত্তি চলে আসবে, উপাদানে পঞ্চমী, এই সূত্র থেকে পঞ্চমী এর অনুবৃত্তি আসবে। আর এখানে বিদ্যমানাৎ একটা পদের অধ্যাহার করব, পঞ্চম্যন্ত পদের আমরা অধ্যাহার করব। তখন সূত্রের অর্থ হবে অস্ত্রিয়াম বিদ্যমানাৎ হেতু ভূত গুণবাচকাৎ প্রাতিপদিকাৎ বিকল্পেন পঞ্চমী বিভক্তি ভবতি। অস্ত্রিয়াম মানে যে হেতুভূত গুণবাচক শব্দটা হবে, সেই শব্দটাকে স্ত্রীলিঙ্গে থাকা চলবে না। অস্ত্রিয়াম মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ ভিন্নাৎ, ঠিক আছে? অস্ত্রিয়াম বিদ্যমানাৎ মানে স্ত্রীলিঙ্গ ভিন্নাৎ, ঠিক আছে? সেই শব্দটাকে স্ত্রীলিঙ্গে থাকা চলবে না। তাহলে যেটা হেতুভূত গুণবাচক শব্দ, হেতুভূত গুণবাচক শব্দ, সেখান থেকে বিকল্পে পঞ্চমী বিভক্তি হবে। যেমন উদাহরণ বলা হচ্ছে, জাড্যাৎ জাড্যেন বা বদ্ধঃ, এখানে জাড্যাৎ জাড্যেন বা বদ্ধঃ, ঠিক আছে? বদ্ধ, এই বদ্ধের হেতুভূত হচ্ছে এখানে জাড্যতা বা জাড্য, জড়তা অথবা জাড্য, সেটা হচ্ছে এখানে বন্ধনের হেতুভূত, ঠিক আছে? আর সেটা হচ্ছে শুধুমাত্র হেতু নয়, কিরকম হেতুভূত গুণ। জড়তা কি একটা গুণ, যেমন
বুদ্ধিমত্তা একটা গুণ, ঠিক তেমনি জড়তাও একটা গুণ, তাই তো? তো বন্ধনের কারণ এখানে হেতুভূত জড়তা, সেটা হচ্ছে একটা গুণ। এই জন্য বন্ধনের হেতুভূত গুণবাচক শব্দ হচ্ছে কি জাড্য, ঠিক আছে? আর এই জাড্য শব্দটা স্ত্রীলিঙ্গে নেই। জাড্য কোন লিঙ্গে আছে? জাড্য পুংলিঙ্গে, নপুংসক লিঙ্গে। নপুংসকলিঙ্গ। হ্যাঁ, জাড্যম হয়। তো নপুংসক লিঙ্গে, তার জন্য অস্ত্রীলিঙ্গ মানে স্ত্রীলিঙ্গ ভিন্নতে আছে। আর হেতুভূত গুণবাচক শব্দ জাড্য শব্দ, এই জন্য সেখান থেকে বিকল্পে পঞ্চমী বিভক্তি হচ্ছে। তো বিকল্পে পঞ্চমী হবে মানে এক পক্ষে পঞ্চমী বিভক্তি হবে, আর যে পক্ষে পঞ্চমী হবে না সেই পক্ষে হেতু এই সূত্রের দ্বারা তৃতীয় বিভক্তি যেমন প্রাপ্ত ছিল সেই তৃতীয় বিভক্তি হবে। তখন জাড্যাৎ জাড্যেন বা বদ্ধঃ এরকম প্রয়োগ হচ্ছে। ঠিক তেমনি পাণ্ডিত্যাৎ পাণ্ডিত্যেন বা মুক্তঃ। পাণ্ডিত্য এটা হচ্ছে মুক্তির প্রতি হেতু। মুক্তির প্রতি হেতু। আর কিরকম হেতু? হেতুভূত গুণ পাণ্ডিত্য। এই জন্য মুক্তির যেটা হেতুভূত গুণ, তদ্বাচক যে শব্দ পাণ্ডিত্য শব্দ, তার কি হচ্ছে সেখান থেকে পঞ্চমী বিভক্তি হচ্ছে বিকল্পে। আর এই জন্য পাণ্ডিত্যাৎ এই রূপ হচ্ছে, আর যে পক্ষে পঞ্চমী হচ্ছে না সেই পক্ষে তৃতীয় হবে, পাণ্ডিত্যাৎ পাণ্ডিত্যেন বা মুক্তঃ এরকম প্রয়োগ হবে। অস্ত্রিয়াম কিম সূত্রে কি বলেছে? স্ত্রীলিঙ্গ ভিন্ন হতে হবে। গুণবাচক শব্দটাকে কি হতে হবে? স্ত্রীলিঙ্গে থাকা চলবে না। স্ত্রীলিঙ্গে যদি হয় তাহলে কিন্তু সেখান থেকে পঞ্চমী বিভক্তি হবে না। কি হবে সেখানে? তৃতীয় বিভক্তি হবে। যেমন বুদ্ধ্যা মুক্তঃ, বুদ্ধি শব্দ স্ত্রীলিঙ্গে, মুক্তির প্রতি হেতু বুদ্ধি, সেটা গুণ, কিন্তু এখানে স্ত্রীলিঙ্গে আছে, স্ত্রীলিঙ্গ ভিন্নে নেই। এই জন্য এখানে তৃতীয়াই হচ্ছে, পঞ্চমী হচ্ছে না, বুদ্ধ্যা মুক্তঃ। বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার। এখন একটা আমাদের প্রয়োগ আছে বিশিষ্ট, সবাই অনেকেই হয়তো এটা শুনেছে, ধূমাৎ অগ্নিমান। ধূমাৎ অগ্নিমান, ধূমাৎ অগ্নিমান, পর্বত বন্যিমান ধূমাৎ, এটা সবাই পড়েছে তাই তো? পর্বত হ্যাঁ বন্যিমান ধূমাৎ। ধূমাৎ এখানে পঞ্চমী কি করে হলো? তো ধূমাৎ এই সূত্রে পঞ্চমী বিধায়ক সূত্র কোনো কিছু নেই, কিন্তু এটা হচ্ছে হেতু, তাই তো? তাহলে এখানে তৃতীয় হওয়ার কথা, পর্বতঃ বন্যিমান ধূমেন, তাই তো? তৃতীয় হওয়ার কথা, পঞ্চমী কি করে হলো? যেহেতু এটা গুণবাচক নয়, ধূম, এটা ধূমটা কি গুণবাচক? গুণবাচক গুণ নয়, তার জন্য এখানে পঞ্চমী প্রাপ্ত নেই। কি করে পঞ্চমী হচ্ছে? ঠিক তেমনি নাস্তি ঘটঃ অনুপলব্ধেহ একটা প্রয়োগ আছে। অনুপলব্ধেহ, অনুপলব্ধি এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ, অনুপলব্ধি একটা গুণ, ঠিক আছে? নাস্তি ঘটঃ অনুপলব্ধেহ গুণ, ঠিক আছে। আর ঘটঃ নাস্তি, তার প্রতি হেতু কি? অনুপলব্ধি। তো এখানে অনুপলব্ধি হেতুভূত গুণবাচক শব্দ, কিন্তু স্ত্রীলিঙ্গে আছে, তার জন্য এই সূত্রের দ্বারা এখানেও পঞ্চমী হওয়ার কথা নয়। আর ধূমাৎ এটা যেহেতু গুণ নয়, এই জন্য এখানে পঞ্চমী হওয়ার কথা নয়, কিন্তু পঞ্চমী হয়েছে। তাহলে কি করে করছে? তো এই জন্যেই বিভাষা গুণে স্ত্রিয়াম, এই সূত্রতে বিভাষা একটা আলাদা সূত্র করছে, গুণে স্ত্রিয়াম একটা আলাদা সূত্র করছে, ঠিক আছে? বিভাষা যে সূত্রটা করলো সেই সূত্রের দ্বারা কি বলছে? বিকল্পে পঞ্চমী বিভক্তি হবে। তারপরে গুণে স্ত্রিয়াম আলাদা একটা সূত্র করলো, তার দ্বারা বলছে কি যে গুণবাচক অস্ত্রীলিঙ্গতে থাকলে সেখানেও পঞ্চমী বিভক্তি হবে, ঠিক আছে? তো বিভাষা যে আলাদা সূত্র করলো সেই সূত্রের দ্বারা এখন, সেই সূত্র তো বলেনি যে গুণবাচক হতে হবে কি স্ত্রীলিঙ্গে থাকতে হবে কি থাকতে হবে না। সেই সূত্রে কি বলছে? বিকল্প হেতু থেকে যে কোনো হেতুই হোক না কেন সেখানে বিকল্পে পঞ্চমী বিভক্তি হবে। তাহলে ধূমাৎ, এখানে ধূম এটা হেতু, এই জন্য বিকল্পে এখানে পঞ্চমী হচ্ছে, ধূমাৎ অগ্নিমান হয়ে যাবে।
আর যেমন তৃতীয়া হতো সেটাও হবে। ধূমেন অগ্নিমান, ধূমাদ অগ্নিমান দুটো প্রয়োগই ঠিক। নাস্তি ঘটহ অনুপলব্ধে, এখানেও এখন বিভাষা এই সূত্রতে বলেনি যে স্ত্রীলিঙ্গে থাকতে হবে কি স্ত্রীলিঙ্গে থাকতে হবে না, কি বলছে বিভাষা এই সূত্রে যে হেতু থেকেই বিকল্পে পঞ্চমী হবে, সে যাই হোক। তখন অনুপলব্ধে এখানেও বিকল্পে পঞ্চমী হচ্ছে নাস্তি ঘটহ অনুপলব্ধে, অনুপলব্ধিয়া বা তৃতীয়া তো হবেই, পঞ্চমীও তার সঙ্গে হবে। ঠিক আছে, তাহলে যে কোনো হেতুই হোক না কেন সেই হেতু থেকে তৃতীয়া আর পঞ্চমী বিকল্পে হবে। ঠিক আছে, হ্যালো। হ্যাঁ স্যার। হুম, স্যার শুধু বলছি তাহলে বিভাষার ক্ষেত্রেই হচ্ছে, গুণাশ্রয়ামের ক্ষেত্রেও বিকল্প হবে তো তৃতীয়া? হ্যাঁ বিকল্পেই হবে সব জায়গাতেই। কিন্তু এটাই মানে সূত্রের সারভূত কি, যে যে কোনো হেতুই হোক সেখানে বিকল্পে পঞ্চমী আর তৃতীয়া হবে, মানে বিকল্পে পঞ্চমী হবে মানে এক পক্ষে তৃতীয়া বিভক্তি হবে। দুটো বিভক্তি হতে পারে, পঞ্চমী অথবা তৃতীয়া। ঠিক আছে। অতদূর পর্যন্ত আজকে থাক, পরের দিনে পৃথক বিনা এই সূত্র থেকে আমরা শুরু করব। আজ বিভাষা গুণে স্ত্রিয়াম এই সূত্র পর্যন্ত রইল। এই পরের সামনের বুধবারে এই পঞ্চমী বিভক্তি শেষ হয়ে যাবে, তারপরে আমাদের ক্লাস বন্ধ থাকবে। ঠিক আছে, স্যার এই বুধবার থেকে বন্ধ থাকবে তাই তো, মানে ক্লাস হয়ে? হুম, এই বুধবারে ক্লাস হবে, তারপর থেকে বন্ধ থাকবে। তো একদম ওই পরীক্ষা যেদিন হবে ওই হ্যাঁ দিন পরীক্ষা তাই তো, হ্যাঁ, 15 ওই জুলাই? দিন পরীক্ষা। ঠিক আছে, তাহলে আজ এখানেই রাখছি। ঠিক আছে স্যার, শুভরাত্রি। হুম।